আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৪৬ ভাগ। আইসোলেশন নিশ্চিত না করলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ জুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতালিতে চলতি মাসে মারা গেছেন ১১,০০০-এর বেশি। কারফিউ সহ নানা বিধি নিষেধে সংক্রমণ ঠেকানোর চেষ্টা। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। সাময়িক স্থিতিশীলতার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। শনাক্ত কিংবা মৃত্যু দুই সূচকেই পরিস্থিতি অবনতির দিকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবারও উদাসীনতা, অপ্রতুল পরীক্ষা আর আক্রান্তদের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে না পারায় আবারও সংক্রমণ বাড়ার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। শনাক্তদের আইসোলেশন নিশ্চিতের জোর তাগিদ তাদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সক্ষমতা ২৫০ রোগীর, কিন্তু হাসপাতালটিতে এখন সেবা দেওয়া হচ্ছে ৩১৪ ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে রাজধানীর ১৯টি কোভিড নির্ধারিত হাসপাতালের কমপক্ষে ৬টিতে সক্ষমতা আর ভর্তি রোগী প্রায় সমান, আর ৭টি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ শয্যা, যা ইঙ্গিত দিচ্ছে কোভিড পরিস্থিতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। বর্তমানে দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে বাড়ছে শনাক্তের হারও। আগের সপ্তাহগুলোই ১০-১১% থাকলেও সবশেষ ৪৭তম সপ্তাহে শনাক্তের হার দাঁড়ায় ১৩%-এর বেশি। অন্যদিকে কিছুদিন আগের স্থিতিশীল অবস্থা থেকে শনাক্ত রোগীর সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। আবার একটা সময় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমতে শুরু করলেও হঠাৎ ব্যতিক্রম রূপ ৪৭তম সপ্তাহে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ে ১ লাফে ৪৩%। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। এখন এটাকে আমরা আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। সংক্রমণ রেখা যখন আবারও ঊর্ধ্বমুখী, তখন হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গা সহ সবখানি সচেতনতার ঘাটতি। সাইকেল চালা আসছি তো, এই যে পকেটে রাখছি, পড়বো আসি তো ফোনে কথা বলতেছিলাম, এই কারণে খুলছি। এই দুটো ব্যাগে আমার মাস্কটা বেডে ধুয়ে যাবে। মাস্ক কই পড়ছে আমি জানি না। রোগ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানো আর আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না। তাহলে আমরা ওদেরকে ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, এটা করে, কিন্তু বেশি মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। আইসোলেশনে আছেন কিনা এবং তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কিনা সেই খবরটা নেওয়া দরকার। আইডিসিআর সেই কাজটি করছে, কিন্তু জনবলের অভাবে ২৪ ঘন্টার ভিতরে প্রতিটি রোগীকে ফলো আপ করা সম্ভব হচ্ছে না। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়ার যে শঙ্কার কথা বলা হয়েছিল, সেগুলো যে অমূলক ছিল না তার ইঙ্গিত মিলতে শুরু করেছে এরই মধ্যে। তবে যেসব সাবধানতা, সতর্কবার্তা আর স্বাস্থ্যবিধির পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো কতটা মানা হচ্ছে সে প্রশ্ন একই সঙ্গে আরও জোরালো হচ্ছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গতকাল প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৮৮ জনে। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,০৬০ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৮৭০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬,৪৯,০৭২ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,০৬০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৪৭,৩৪১ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৩৮৮ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৬২,৪২৮ জন। আবারও ইতালিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মাসে মারা গেছেন ১১,০০০-এর বেশি। এর মধ্যেই শনিবার থেকে লাৎসিও বিভাগে রাত ৯টার মধ্যে সুপারমার্কেট সহ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ইতালি। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই গড়ে 30,000-এর উপরে থাকায় হাসপাতালগুলোতে শয্যা খালি নেই। সংকটাপন্ন রোগীদের অ্যাম্বুলেন্সে রেখেই হাসপাতালের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। নতুন নতুন নির্দেশনা নিষেধাজ্ঞা জারি করেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফাইজার ইউরোপীয় ইউনিয়নের জন্য যে 30 কোটি ডোজ ভ্যাকসিন বরাদ্দ করেছে তা থেকে ইতালি পাবে প্রায় 3 কোটি ডোজ। আগামী 15 জানুয়ারির পর দেশটি এই ভ্যাকসিন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুরুতে 17 লাখ মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত রয়েছে, যেখানে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধরা। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা কমিয়ে আনায় প্রবাসী বাংলাদেশিরা নতুন করে ক্ষতির শিকার হচ্ছেন। নতুন করে আবারও অনেক প্রদেশের দোকানপাট বন্ধের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সরকার 1 ঘন্টা সময় অনেক ফিসে দিচ্ছে, যার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 14 লাখের উপরে, মারা গেছেন প্রায় 50,000 মানুষ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। আগামী 11 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন ভ্যাকসিন কর্মসূচির প্রধান ডক্টর মনসেফ স্লাউই। রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন তিনি। ডক্টর মনসেফ বলেন, টিকা অনুমোদিত হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তা প্রদানের উদ্দেশ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেক তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনে শুক্রবার মার্কিন ওষুধ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA-এর উপদেষ্টা কমিটির আগামী 10 ডিসেম্বর ফাইজারের আবেদন নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। ডক্টর মনসেফ জানিয়েছেন, টিকা অনুমোদনের 2 দিনের মধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর উদ্যোগ নেবেন তারা। এর আগে ফাইজার ও বায়োএনটেকের পক্ষ থেকে তাদের টিকাটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় 94% কার্যকর বলে দাবি করা হয়। সুরের সাধনায় মগ্ন শৈশব, বাঁশি ধ্যান জ্ঞান গায়ে বান্ধার স্কুল ছাত্রী নন্দিনীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঋণ পরিশোধ না করায় হলমার্ক ফ্যাশন লিমিটেডের 3,834 শতক জমির মালিকানা সোনালী ব্যাংককে দিয়ে রায় দিয়েছেন আদালত। হলমার্কের কাছে সুদসহ সোনালী ব্যাংকের 587 কোটি 88 লাখ 59 টাকা পাওনা থাকায় ঢাকার অর্থ ঋণ আদালত এ আদেশ দেন। আদালতের এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে দুদক আইনজীবী জানিয়েছেন, এ রায়ের ফলে আত্মসাৎকৃত সরকারি অর্থ ফেরত পাওয়া আরও সহজ হবে। হলমার্ক কেলেঙ্কারির পর কেটে গেছে 7 বছর, কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক থেকে নেয়া 3,500 কোটি টাকা ঋণের 1 টাকাও পরিশোধ করেনি হলমার্ক ফ্যাশন লিমিটেড। এমনকি প্রতি মাসে 100 কোটি টাকা জমা দেওয়ার শর্তে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম জামিন নিলেও বের হওয়ার পর সে পথে হাঁটেননি। নিরুপায় হয়ে গত বছরের নভেম্বরে ঋণ বাবদ বন্ধকি দেয়া হলমার্কের 3,834 শতক জমি ক্রোক চেয়ে আদালতের দ্বারস্থ হয় সোনালী ব্যাংক। রোববার 2 পক্ষের শুনানি শেষে চূড়ান্ত রায় দেন ঢাকার অর্থ ঋণ আদালত। রায়ে হলমার্কের বন্ধকি জমি সোনালী ব্যাংকের অনুকূলে বরাদ্দ করা হয়। অনেকেই মনে করেছিল যে ওই হলমার্কের টাকা উদ্ধার করা যাবে না, কিন্তু আজকে এই যুগান্তকারী রায়ের মাধ্যমে যে রায় হয়েছে, সেখান থেকে যে ব্যাংক যে 3,834 শতাংশ জমির মালিকানা পেয়েছে, এটি একটি বিরাট সংবাদ সোনালী ব্যাংকের জন্য। এই রায়ের আমি দেখছি যথেষ্ট ইতিবাচক দিক আছে। কেউ যদি ব্যাংক থেকে টাকা নিয়ে আদালতের আদেশ মোতাবেক টাকা যদি ফেরত না দেয়, তাহলে জমি ক্রয় করে সে টাকা আদায় করা যাবে। এই নজিরটি আজকে ঢাকার অর্থ ঋণ আদালত স্থাপন করলো। আমি মনে করি এটা একটা অত্যন্ত পজিটিভ অর্ডার আদালতের। এখন টাকা নিয়ে পালিয়ে গেলেও তার জমি ক্রয় করা যাবে, এবং যেই ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে সেই ব্যাংকে তার জমি ফেরত দেওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, এ রায় ঋণ জালিয়াতদের জন্য সতর্কবার্তা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
কানাডার বেগমপাড়ায় যেসব বাংলাদেশি অবৈধভাবে অর্থ পাচার করে স্থায়ী হয়েছেন তাদের সবার নাম ঠিকানা চেয়েছেন হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তাদের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, অর্থ পাচারকারীদের মধ্যে বেশিরভাগই সরকারি কর্মকর্তা। অর্থ পাচারকারীরা কানাডার বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন, গড়েছেন আলিশান বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ বিষয়ে সরকারের এক মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর আবারও আলোচনায় বেগমপাড়া। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখে রোববার আবারও অর্থ পাচারকারীদের তালিকা চাইলেন দেশের উচ্চ আদালত। এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চ তালিকা চেয়েছিল, যার অগ্রগতি এখনও জানা যায়নি। পাচারকারীরা দেশের শত্রু, দেশ জাতির শত্রু। যে আপনারা কি করছেন আমাদেরকে বলেন, এই মর্মে আদালত একটি সুমোটো রুল ইস্যু করেছেন এবং আরও গুরুত্বপূর্ণ একটা হলো, যেটা হলো ইনজাংশন দিয়েছেন, নিষেধাজ্ঞা, যে লন্ডারিং মানি যে টাকাগুলি পাচার হবে এখন থেকে সেই মামলাগুলি পাচারের উপর টোটালি নিষেধাজ্ঞা দেওয়া হলো। এদিন উচ্চ আদালত বলেন, অর্থ পাচারকারীরা জাতীয় বেঈমান ও দেশের শত্রু, তাই অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হতে হবে। কয়েকটা বিষয়কে ওনারা রেসপন্ডেন্ট করেছেন। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইও এবং ঢাকা ডিসি। অবৈধ চ্যানেলে কেউ টাকা পাচার করতে না পারে সেই মর্মে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলেছে। দেশের অর্থ বিদেশে পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা নেই কোনো সংস্থার হাতে, যদিও দুদক জানিয়েছে তাদের হাতে 60 থেকে 70 জনের একটি তালিকা রয়েছে, যার মধ্যে 8 জনের নাম ঠিকানা দেয়া হয়েছে ইন্টারপোলকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দরপত্র জালিয়াতির অভিযোগে ঠিকাদার জি.কে. শামীম ও ফজলুল করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বিকেলে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। মামলার বিবরণীতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের জন্য 2016 সালে 75 কোটি টাকা দরপত্র আহ্বান করা হয়, কিন্তু ছাত্রলীগের একাংশকে ম্যানেজ করে অন্য প্রতিষ্ঠানকে আবেদনের সুযোগ না দিয়ে কাজ বাগিয়ে নেয় জি.কে. শামীমের জি.কে.বি.এল। পরে কাগজপত্র জালিয়াতি করে দরপত্র হাতিয়ে নেয়ার অভিযোগ উঠলে প্রাথমিক তদন্তে প্রমাণ পায় দুদক। নারায়ণগঞ্জে নৌবাহিনী নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির 8টি হাইস্পিড বোট কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডকে আন্তর্জাতিক মানের 8টি স্পিড বোট হস্তান্তর করেন নৌবাহিনীর কর্মকর্তারা। এর আগে প্রথম পর্যায়ে পরীক্ষামূলক 2টি বোট হস্তান্তর করা হয়। এই অভিজ্ঞতা ব্যবহার করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃহৎ পরিসরে প্রযুক্তি নির্ভর নৌযা নির্মাণে সক্ষম হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে রেল খাতেও সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিএনপি জামায়াত শাসন আমলের রেল খাতকে ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। টাঙ্গাইলের রেল সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে গতকাল বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি একথা বলেন। বিএনপি জামাতের সময় 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করার পর এই রেল যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল। দেশের যে উন্নয়নের যে আমাদের পরিকল্পনা তার অংশ হিসাবে আমরা রেল ব্যবস্থাকেও তৈরি করা হচ্ছে এবং এটির যে সুফল এটা পেতে একদিকে যেমন সময় লাগবে, লাভ লোকসানের হিসাব তখন আমরা করতে পারব। মূর্তি পূজা করা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষায় নিষিদ্ধ নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের নেতারা একথা বলেন। তারা বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অপব্যাখ্যা করে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। মুসলিম রাষ্ট্র সৌদি আরবের মূল কেন্দ্রে এই মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্যটির নাম দ্য ফিস্ট। শুধু সৌদি আরব নয়, মুসলমানদের অধিকার নিয়ে বিশ্বে যে কটি দেশ সোচ্চার তার মধ্যে অন্যতম তুরস্ক। তুরস্কের বহু স্থানে স্থাপন করা হয়েছে আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের ভাস্কর্য। সম্প্রতি জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিরোধিতার উন্মাদনায় মত্ত কয়েকটি ধর্মীয় সংগঠন। তাদের দাবি ভাস্কর্য ইসলাম বিরোধী বিষয়। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট।
কোরআনের আয়াত, সূরা ও হাদিসের লাইনের লিখিত ব্যাখ্যা দিয়ে জোটের সভাপতি বলেন, মূর্তি পূজা আর ভাস্কর্য শ্রদ্ধা নিবেদন দুটি ভিন্ন বিষয়। মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেলনার ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। বুখারী শরীফ কিতাবুল আদাব। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিপলক হিসাবে স্থাপিত হয় তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অবব্যাখ্যা করে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। হেফাজতিরা যদি সত্যি ভাস্কর্য নির্মাণের বিরোধী হয়ে থাকেন তবে এর প্রমাণ তারা তাদের হাটহাজারির কাছেই অবস্থিত খাগড়াছড়িতে প্রদর্শন করতে পারেন। জিয়াউর রহমান সাহেবের একটি বৃহদাকার ভাস্কর্য নির্মিত হয়েছে। মানুষের এই মূর্তি ভেঙে এরা প্রমাণ করতে পারেন এই বিষয়ে তারা কতটা সিরিয়াস। বর্তমানে হেফাজত ইসলামের নেতৃত্বে আছে উগ্র মৌলবাদীরা, আর এজন্যই তারা কট্টরপন্থায় হাঁটছেন বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নির্মিত ভাস্কর্য, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রার্থনা করার নিয়তে শহীদ মিনার, স্মৃতিসৌধ কিংবা কোনো ভাস্কর্য মানুষ ফুল দেয় না, বরং যা করা হয় তা হলো শ্রদ্ধা নিবেদন। সেটির ভিন্ন ব্যাখ্যা করছে ধর্মান্ধরা। জঙ্গি এবং প্রতিক্রিয়াশীল মৌলবাদী অংশটা এখন নেতৃত্বে আসছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে দাম বেশি, আবহাওয়া অনুকূলে কুড়িগ্রামে আগাম আলুর আবাদে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। চুক্তির ৩ বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন। কারণ হিসেবে বাংলাদেশ স্বীকার করছে, মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার ওপর আর আস্থা রাখা যাচ্ছে না। উপায় আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগ, তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। ২০১৭ সালে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই ২৩শে নভেম্বর নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি, কিন্তু কাগজে কলমে করা চুক্তির বাস্তব কার্যকারিতা আসেনি এখনও। চুক্তি অনুযায়ী ৩ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন শুরুর কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের। বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ভরসা করছে প্রভাবশালী দেশগুলোর উপর, কিন্তু চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া, ভোট দানে বিরত থেকেছে ভারত, জাপানের মতো দেশ। সব মিলে তাদের সাম্প্রতিক ভূমিকা আশাবাদী করতে পারছে না বিশ্লেষকদের। জেনোসাইড বা ওই ধরনের বিষয় যখন হয় তখন আর দ্বিপাক্ষীয় থাকে না। সেই জায়গায় বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে তার ধীর গতি যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তারা তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে, তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। মিয়ানমারের জাতীয় নির্বাচন শেষ হওয়ায় চীনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে প্রত্যাবর্তন ইস্যুতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় জাপানও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়মে দুর্দশায় পড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই অবস্থায় আবারও মূলধন যোগান দিয়ে পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইসিবির অনিয়মে জড়িতদের শাস্তি হওয়া দরকার। সানভীর রূপলের রিপোর্ট।
বিনিয়োগ ত্বরান্বিত করা ও শেয়ার বাজারের সহযোগিতার জন্য যাত্রা শুরু করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, কিন্তু বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি জড়িয়ে পড়ে নানা অনিয়মে। এর আগে দুদকও তদন্ত করেছে, তাতেও থামেনি অনিয়ম। চলতি বছর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উঠে আসে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম। আমানতকারীদের তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটানো ও সুষ্ঠু বিনিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো নীতিমালাই নেই। গেল বছরের তথ্যের ভিত্তিতে প্রধান শাখাসহ 4টি শাখায় পরিদর্শন করে জুলাই মাসে একটি প্রতিবেদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠানের মোট আমানত 10,697 কোটি টাকা, মোট ঋণ 2737 কোটি টাকা, 2 কোটি বা তার বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে 37টি প্রতিষ্ঠানকে। 91টি মামলা চলমান থাকলেও বেশিরভাগ মামলার হালনাগদ তথ্য দেয়নি আইসিবি। পোর্টফোলিও ও সিডিবিএল এর স্টেটমেন্টের ভিন্নতাও পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির এমন অবস্থায় আইসিবিকে পুনর্গঠনের একটি অডিট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইতিমধ্যে একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে আইসিবিকে টোটাল রিপোর্টটা অডিট করে টোটাল রিপোর্টটা সরকারের কাছে জমা দিতে, যাতে একটা রিস্ট্রাকচারিং প্ল্যান করা যায়। রেগুলার আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এই ধরনের কিছু পেলে সেখানে আইনগত ব্যবস্থা নিচ্ছে। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে মূলধন যোগান দিয়ে আইসিবিকে পুনর্গঠন করতে হবে, তবে সেক্ষেত্রে জোর তদারকি না থাকলে আবারও অনিয়মের আশঙ্কা থেকে যাবে বলে মত বিশ্লেষকদের। এই টোটাল জিনিসটা আমার মনে হয় যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটিতে নিতে হবে, নিয়ে এটা কারা কারা ইনভলভ ছিল সেটাকে খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নভেম্বরের শেষে বিএসইসির অডিট টিম প্রতিবেদন দেওয়ার পর আইসিবি পুনর্গঠনের কাঠামো সুপারিশ করবে বিএসইসি। নানা অনিয়ম দুর্নীতির কবলে পড়ে মূলধন হারিয়ে এখন ভঙ্গুর দশায় আইসিবির মতো একটি প্রতিষ্ঠান। আবার নতুন করে মূলধন যোগান দিয়ে পুনর্গঠনের ব্যবস্থাও করা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যাদের জন্য এই প্রতিষ্ঠানের দুরবস্থা তাদের কি চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে? সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার দাম বেশি, আবহাওয়াও অনুকূলে, তাই মৌসুম শুরু হতে না হতেই লাভের আশায় আগে ভাগে আলুর আবাদে নেমে পড়েছেন কুড়িগ্রামের কৃষক এবং ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে জেলায় চলতি মৌসুমে আলুর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামের 9টি উপজেলাতেই পুরো দমে চলছে আলু আবাদের প্রস্তুতি। জমি তৈরি, ডায়মন্ড, গ্রানুলা, স্টারিস ও কার্ডিনাল জাতের বীজ আলু কেটে প্রস্তুত করার পর রোপণ করা হচ্ছে। চলছে পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কীটনাশক স্প্রে। পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন কৃষক ও বাণিজ্যিকভাবে আলু আবাদকারী ব্যবসায়ীরা। এইবার যে আলুর দাম হবে আমরা তো কল্পনা করতে পারি না, কারণ এইবার ওই আশায় আমরা আলু গাড়ি আনিছি। আমার 2 বিঘা জমি আলু আবাদ করছি লাভের আশায়। তার ভালো, এই জন্য একটু আগুর করতেছি, যদি সামনে কিছু ভালো লাভবান হতে পারি এই আশায়। এই অবস্থায় আলু আবাদকারীদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকের পাশে সর্বদাই আছে এবং সার্বিকভাবে কৃষককে আলু আবাদের যথাযথ পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার 6,500 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। মানিকগঞ্জের তরাঘাট মৎস্য আড়তে জমে উঠেছে দেশীয় মুক্ত জলাশয়ে টাটকা ও সুস্বাদু মাছের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ। ফয়সাল, মানিকগঞ্জের এই তরা আড়তটি কিন্তু সবচেয়ে মানিকগঞ্জের আসলে বৃহৎ আড়ত, যে আড়তটি আসলে ঢাকা রিচা মহাসড়কের একদম পাশে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এই আড়তে কিন্তু বেচা কেনাটি কিন্তু একদম ভোর থেকেই সরগরম হয়ে উঠেছে হাট ডাকে, এবং এই মুহূর্তে কিন্তু আসলে বেচা বিক্রি অনেক বেশি চলছে। তবে আমাদের কাছে আড়তদার এবং যারা মৎস্য শিকারী বা জেলে রয়েছে তারা জানিয়েছে আসলে মাছের সরবরাহটা ভালো রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এবং দামটাও কিন্তু আসলে একটু কমই রয়েছে। তারা বলছে দামটা একটু কমই রয়েছে। আসলে সুস্বাদু টাটকা এই মাছ মুক্ত জলাশয়ের মাছ হওয়াতে কিন্তু এখানকার কদরটা একটু বেশি। রাজধানী শহর, জেলা এবং আশপাশে থেকে কিন্তু এই আরবে কিন্তু পাইকাররা একটু বেশি আনাগোনা আমি দেখতে পাচ্ছি।
সেই ক্ষেত্রে আজকে এই মুহূর্তে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে মাছগুলো বেশি বেছে কেনা হচ্ছে এবং কি সেই দরগুলো যদি আমি বলি, সেটা হলো শোল মাছ রয়েছে 250 থেকে 300 টাকা, ট্যাংরা রয়েছে 100 থেকে 120 টাকা, শিং মাছ ছোট যেগুলো রয়েছে সেই শিং মাছ রয়েছে 200 থেকে 250 টাকা, বাম ছোট যেগুলো রয়েছে সেই বামগুলোতে রয়েছে 350 থেকে 400 টাকা, রুই রয়েছে 180 থেকে 200 টাকা প্রতি কেজি। আর কি সবগুলোই প্রতি কেজির কথা আমি বলছি। সেক্ষেত্রে বোয়াল রয়েছে 600 থেকে 800 টাকা, পদ্মার যে পাঙ্গাস, সুস্বাদু পদ্মার যে পাঙ্গাস 8 থেকে 10 কেজির পাঙ্গাস আজকে যাচ্ছে প্রতি কেজি যাচ্ছে 600 থেকে 800 টাকা, এবং কাতল যাচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে দর রয়েছে। তো যদি সরবরাহটা ভালো রয়েছে, এর মধ্যে যদি একজন আসলে আড়তদারের সাথে আমরা কথা বলি, সেক্ষেত্রে সেই আমি জানতে চাবো যে আড়তদারের কাছে আসলে এই আড়তটা কেন এত কদর রয়েছে এবং সেই ক্ষেত্রে আড়তের আসলে বেচা বিক্রি কেমন, আর কিরকম মাছ এখন এই আড়তে সরবরাহটা রয়েছে, আসলে যদি আমাদের একটু বলতেন। বর্তমানে আড়তের মাছ সরবরাহটা অনেক বেশি, চাহিদাটা বেশি, কারণ এখানে এই দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে যেমন বোল, শৈল, তারপরে গোলচা, পাপ্তা, এই ধরনের মাছগুলো আমাদের এই নদীর মাছ হইতে চাহিদা এই বিভিন্ন জেলা থেকে, যেমন ঢাকা থেকে, পাশাপাশি টাঙ্গাইল থেকে আমাদের যে পাইকার গুলো আসে, এগুলো ওই মাছগুলো এখান থেকে কিনে নিয়ে এই মানে এই ইয়াগুলো আর কি সরবরাহ করে থাকে। তো মাছটা সরবরাহটা বেশি কিন্তু ইয়াটা কম, দামটা আমরা কম পাচ্ছি আপাতত আর কি। এই মাছগুলো আসলে কেন এত পাইকার দেওয়া না, কিসের জন্য এখানে একটু বেশি এসে থাকে? এটা আমাদের আড়তটা এমন মানে নদীর একদম চাইতে, তো কারণ এই দিক থেকে মাছটা দেশি মাছটা বেশি পাওয়া যায়, এই কারণে পাইকার গুলো একটু বেশি এখানে উপস্থিতি হয়, এই মাছগুলো কিনে নিয়ে এরা ঢাকা করে। ধন্যবাদ আপনাকে। তো সেই ক্ষেত্রে যে বলছিলেন যে একজন পাইকার যে এখানকার মাছ কিন্তু টাটকা সুস্বাদু হওয়ার জন্য এবং কিন্তু দেশীয় মাছ, যার জন্য কিন্তু এখানে আসলে পাইকাররা বেশি আসে এবং কি এখান থেকে টাটকা কিনে নিয়ে কিন্তু আসলে ভোরে থেকে অনেকে কিনে নিয়ে কিন্তু ঢাকার দিকে রওনা হয়েছে। তো সেই অন্ধকার ভোর থেকে কিন্তু বেচে কেনা শুরু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একদম মুক্ত জলাশয়ের মাছ, যেটা কোনো চাষের মাছ না, কোনো এর মাছ হচ্ছে, যার জন্য হচ্ছে এই মাছের চাহিদাটা অনেক বেশি রয়েছে। অন্যদিকে কিন্তু এই যে আড়তটি আসলে ইসামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা, পদ্মা, যমুনার যে মুক্ত জলাশয়ের সেই মাছগুলো কিন্তু এখানে সরবরাহটি রয়েছে। সেই সরবরাহ থাকার কারণে কিন্তু আসলে ভোর থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু হাটটা গেটে সরগরম থাকে এটা আরেকটি। অন্যদিকে কিন্তু প্রায় 5 শতাধিক পাইকার কিনে কিন্তু আনাগোনা থাকে। তো কেউ আসছে কিনে নিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। এই যে ভোর থেকে 8টা পর্যন্ত যে একটা পদচারণা, পাইকার এবং জেলেদের পদচারণা কিন্তু এখানে রয়েছে। তারপরে আমি জেলেদের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে পানি কিন্তু কমে আসছে, নদীতে পানি কমে আসছে, মুক্ত জলাশয়ের পানি কমে আসছে, যার জন্য যে দেশীয় যে ছোট মাছগুলো রয়েছে সুস্বাদু ট্যাংরা, পুঁটি, বাম, এই ধরনের যে দেশীয় মাছ সেইগুলোর ধরাটা আসলে বেশি পড়ছে, যার জন্য কিন্তু এই সরবরাহটা রয়েছে। তো আমি একজন যারা জেলে রয়েছে সেই জেলে সাথে কথা বলেছি, তারা বলছে আসলে কয়েকদিনের তুলনায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু শীত অনুভূত হচ্ছে। গত 2 দিন ধরে একটু বেশি, আজকে একটু শীত বেশি রয়েছে এবং কি পানির পরিমাণটা কম রয়েছে, একটু হালকা কুয়াশা পড়েছে আজকে। সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু যে মাছের সরবরাহটা বেশ রয়েছে এবং সেক্ষেত্রে বেচা বিক্রি কিন্তু
চলছে। এই ছিল আমার কাছে তরাঘাট থেকে মাছের আড়ত থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের তরাঘাট মৎস্য আড়ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। মিলারদের কাছ থেকে কাঙ্ক্ষিত পরিমাণ চাল সংগ্রহ করা না গেলে বিদেশ থেকে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল দুপুরে নওগাঁর সাপাহারে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষি ভর্তুকির ধানগুলোই কৃষকদের কাছ থেকে কিনে তারা তাদের ব্যবসাকে বাঁচানোর জন্যই চুক্তি করবে এবং চাউলও দিবে। তাতে যদি দেখা যায় যে না সেরকম সংগ্রহ হচ্ছে না, আমাদের সরকারিভাবে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা বিদেশ থেকে আমদানি করবো। অলরেডি আমদানি প্রক্রিয়া করে আমরা অলরেডি টেন্ডার দেওয়া শুরুও করেছি। অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে। ঠান্ডায় রাতের নগরীতে ছিন্নমূল মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। মানুষের পাশাপাশি শীতে জবুথবু অসহায় প্রাণীরাও। এমআর আমিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজার থেকে একটু এগিয়ে গিয়ে একটি গ্যারেজের সামনে আগুন পোহাতে দেখা যায় ৩৫ পুরুষকে। নিরাপত্তা প্রহরীর দায়িত্বরত তারা। হঠাৎ নেমে আসা ঠান্ডায় আগুন না জ্বালিয়ে উপায় ছিল না তাদের। মাত্র আসছি আছে, তারপরে শীতে এতে আমরা শীত সহ্য করতে পারতেছি না। এখন এখানে আগুন হইতে আছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায় রোববার রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হয় গৃহহীন, ছিন্নমূল ও কর্মজীবী মানুষদের। শিশুদের ঝুঁকিটা আরো বেশি। সমস্যা এই যে বাচ্চা পোলা ঠান্ডা তো লেগেই থাকে। আমরা এবার ঠান্ডায় বয়ে থাকবো, কষ্ট করতেছি শীতে। শীত পড়তে আছে মোটামুটি ভালোই, আরো পর্ব সামনের দিকে কাজ যেটু পড়ছে এত বেশি পড়ছে। রাস্তায় যাদের ঘর তাদের জন্য শীতের রাত সবসময় দীর্ঘ। কাঁথা কম্বলের ওমনা থাকায় গামছা কিংবা পলিথিন জড়িয়ে জবুথবু হয়ে কোনো রকম কাটিয়ে দেয়া রাতটা। হঠাৎ নেমে আসা হিমে মুখোমুখি হওয়ার কোনো প্রস্তুতি নেই তাদের। শীতে খারাপ লাগতেছে বলে আর কি আমি লুঙ্গি ছিঁড়া গায়ে দিয়েছি আর কি। আসছে পৌষ মাসে অসহায় এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে আরো দুর্ভোগ। শীতের মাঝে একটু উষ্ণতার আশায় এই কুকুরগুলো মানুষের পাশে এসে কিভাবে আশ্রয় নিয়েছে তা থেকেই বোঝা যায় রাজধানীতে শীতের প্রকোপ কতটা বাড়তে শুরু করেছে। আর এতে বেশি ভোগান্তিতে পড়ছে রাজধানীর ছিন্নমূল মানুষগুলো। তাদের প্রত্যাশা এই শীতের প্রস্তুতি নেওয়ার জন্য এবং শীতকে মোকাবেলা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াবেন বিত্তশালীরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। শীত আসার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। এ বিষয়ে আরও জানতে সরাসরি চলে আছে সহকর্মী আতিকুর রহমান তমালের কাছে। তিনি রয়েছেন সেখানে। তমাল। হ্যাঁ ফয়সাল, জাহাঙ্গীরনগরের শীতের সকাল সেটি আসলে অন্যরকম, এবং সেটি কেন যে অন্যরকম সেটি কিন্তু আপনিও জানেন। সেটি হচ্ছে শীতের পাখি। আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন আমার পাশের যে লেকটি রয়েছে সেখানে কিন্তু অজস্র পাখি সকাল থেকে জড়ো হয়েছে, এবং আমরা জানি যে প্রতি বছরই কিন্তু এই পাখিগুলো জড়ো হয়, এবং সেটি কিন্তু আমরা এবছর যেহেতু করোনার কারণে ক্যাম্পাস বন্ধ রয়েছে, আমরা যত জানি যে গত রাতে আমার সাথে কথা হয়েছে পাখি বিশেষজ্ঞ কামরুল হাসানের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে গত বছর অন্যান্য সময় নভেম্বরে যে পরিমাণ পাখি আসে জাহাঙ্গীরনগরের লেকগুলোতে সেটি কিন্তু এবার অনেকটাই বেশি, এবং সেটা যদি বলি সেটি সংখ্যায় প্রায় 5,000-এর মতো কিন্তু এবার এসছে। সাধারণত আমরা জানি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কিন্তু পাখির সংখ্যাটি বেশি থাকে, এবং যেটি আসলে 5 থেকে 6,000-এর মানে বেশি তো হয় না, কিন্তু আমরা দেখলাম যে এবার কিন্তু সেটি কিন্তু আসলে নভেম্বরে কিন্তু হয়ে গেছে 5 থেকে 6,000-এর মতো কিন্তু অলরেডি এসছে। আপনাকে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগরের যে লেকগুলো রয়েছে সেটি কিন্তু শাপলা শালুকে পরিপূর্ণ থাকে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে শীতের যে পাখিরা, অতিথি পাখিরা তারা কিন্তু উড়ছে, অনেকেই কিন্তু বসে আছে, এবং যেহেতু এই মুহূর্তে ক্যাম্পাসে লোকজন কম রয়েছে সে কারণে কিন্তু তারা এক ধরনের হাইসি ভঙ্গিতে তারা কিন্তু এই লেকগুলো তারা কিন্তু ঘুরছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সাইবেরিয়া থেকে বা হিমালয়ের উত্তর থেকে যে পাখিগুলো এসছে তারা আসলে এই শীতকালেই মূলত জাহাঙ্গীরনগর ছাড়াও কিন্তু দেশের যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও তারা ভিড় করে, এবং জাহাঙ্গীরনগরে প্রতি বছরে কিন্তু শীতের সময়টাতে একটি পাখি মেলা হয়ে থাকে, কিন্তু এবার সেটি আসলে হবে কিনা তা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে, কারণ করোনাকালীন যে মহামারী সেটির কারণে কিন্তু ক্যাম্পাস বন্ধ রয়েছে, এবং সাধারণত এটি জানুয়ারিতে হওয়ার কথা হয়ে থাকে, তো সেটি কিন্তু এবার না হওয়ার সম্ভাবনাটাই বেশি।
আপনাকে জেনে রাখি যে পাখির কিন্তু কোনো দেশ নেই এবং তারা কিন্তু সে কারণে আসলে দেখা যায় যে দেশ কাল সীমানা পেরিয়ে তারা কিন্তু আসলে এই যে আমাদের আবহাওয়া খুব বেশি শীত না খুব বেশি গরমও না, তো সেই জায়গা থেকে যে নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানে কিন্তু তারা ভিড় করে প্রতি বছরই এবং সেটি কিন্তু তারা এবারও করেছে। এবং যে হিমালয়ের যে উত্তরে যে প্রচুর তুষারপাত ঘটে সেই তুষারপাতের কারণে তারা যে কষ্ট পায় সেটি থেকে রেহাই পাওয়ার জন্য মূলত শীত যেমনটি বাড়ে তেমনই কিন্তু তারা ভিড় কিন্তু করেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগরে প্রায় 16টির মতো লেক রয়েছে এবং সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10 প্রজাতির পাখি জড়ো হয় এবং সব মিলেই কিন্তু বলা চলে যে দেশীয় এবং বিদেশি এই পাখি মিলে প্রায় 200 প্রজাতির পাখি কিন্তু জড়ো হয়। কিন্তু সাইবেরিয়া থেকে বা চীন থেকে বা মঙ্গোলিয়া থেকে যে পাখিগুলো আসে সেটি কিন্তু প্রায় 8 থেকে 10 প্রজাতির। তো সেটি কিন্তু আমরা প্রায় প্রতি বছরই যে 8 প্রজাতির আসে এমনটি নয়, ঘুরে ফিরে কিন্তু দেখা যায় যে 4 থেকে 5 প্রজাতির পাখিগুলো আসে এবং সেটি কিন্তু সাধারণত হাঁস প্রজাতির হয়ে থাকে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সুন্দর যে সকাল, সেই সকালে কিন্তু শাপলা শালুকের যে লুকোচুরি সেখানে যে পাখির জলকিলি সেটি কিন্তু আমরা ভোর থেকে লক্ষ্য করেছি এবং সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যার আগে আগে কিন্তু এই পাখির আমরা কলতানটি দেখতে পাই এবং এই জায়গার মানুষদের আসলে মূলত ঘুম ভাঙে পাখির কলতানে। এবং যদিও ক্যাম্পাসের যে মানুষ সেটি মূলত শিক্ষার্থীরা যেহেতু করোনার কারণে এই মুহূর্তে নেই, সে কারণে পাখিদের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছে পাখি বিশেষজ্ঞ কামরুল হাসান। এবং আমরা হয়তো ঘণ্টাখানেক পর তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে কালকে রাতে জানিয়েছিলেন যে পাখির সংখ্যা কিন্তু এবার অনেকটাই বেশি রয়েছে এবং তিনি আশা করছেন যে আগামী মাসে সেটি কিন্তু আরও বাড়তে পারে। আপনি কি জানেন রাখি ফয়সাল, সেটি হচ্ছে যে প্রতি বছরই যে পাখি মেলা হয় সেটি কিন্তু আমাদের গ্রামীণ যে অনুষঙ্গ, আমাদের গ্রামীণ যে প্রেক্ষাপট সেটি এই যে শাপলা শালুক লেকের জল এবং পাখি সব মিলিয়ে কিন্তু এক এক ধরনের গ্রামের আবহ তৈরি করে এবং যেটি কিন্তু আমাদের চিরায়ত বাংলার যে সৌন্দর্য সেটিকে কিন্তু মনে করিয়ে দেয়। আর সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা শহরের যে যান্ত্রিক কোলাহল, সেই কোলাহল থেকে মুক্তি পেতে কিন্তু অনেকেই ভিড় করেন সেখানে এবং সেটি আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু অনেকেই কিন্তু হাসেন, পরিবার পরিজন সহ কিন্তু ঘুরতে চান এবং সেটি হয়তো এবারটি হচ্ছে না, কারণ আমরাও কিন্তু সকালবেলা যে জাহাঙ্গীরনগরে ঢুকতে এক ধরনের বাধার মুখে পড়েছি এবং গেটে আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর করতে হয়েছে এবং সেটা যেহেতু করোনার কারণে বন্ধ রয়েছে ক্যাম্পাস, সে কারণেই এবং সেই জায়গা থেকে হয়তো ধারণা করা হচ্ছে যে এবারও সাধারণ জনগণ ঘুরতে পারবেন না এবং সেই জায়গা থেকে হয়তো তারা এক ধরনের বঞ্চিতই হবেন। কিন্তু এটি ঠিক যে সেই কারণে কিন্তু পাখিদের এক ধরনের সুখ নিদ্রায় বলা চলে বা সুখ ভ্রমণ যেটিকে বলে সেটি কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবং সে কারণে তারা কিন্তু বেশ আরামেই রয়েছে। এবং আমরা দেখেছি যে এই লেকগুলোতে বেশ পাখির জন্য যে উপাদেয় খাদ্য সেটি কিন্তু আসলে থাকে এবং যে কারণে পাখি প্রতিবারই ভিড় করে। তবে সাধারণত আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যে মানুষেরা আসেন তারা কিন্তু অনেকেই এই লেকগুলোতে ঢিল ছোড়েন এবং তারা পানির বোতল ফেলেন, চিপসের বোতল ফেলেন এবং যে কারণে এক ধরনের সমস্যা তৈরি হয় এবং তারা কিন্তু এই ক্যাম্পাস কর্তৃপক্ষ বলেছেন যে এই ধরনের কাজ করা যাবে না, যেন পাখিগুলো বাঁচতে পারে এবং পরিবেশের সঙ্গে তারা যেন মানিয়ে নিতে পারে, সে কারণে যেন তারা যে আমাদের অতিথি সেটি যেন আমরা বজায় রাখি এবং সেই জায়গা থেকে একটি সুন্দর পরিবেশ দেওয়ার জন্যই তারা কিন্তু কাজ করে থাকেন, যদিও সেটি আসলে দর্শনার্থীরা অনেক সময় সেটি পালন করেন না। এবং ফয়সাল, আপনাকে জানিয়ে রাখি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমি একটু আগেই বলছিলাম সেই পাখির সংখ্যাটি বাড়ে, কিন্তু এটি কিন্তু আমরা দেখলাম যে এবার কিন্তু অনেকটাই নভেম্বরেই এই পাখির সংখ্যা অনেক বেড়েছে। এবং এর আগে আমরা জানি যে এই লেকগুলো কিন্তু লিজ দেওয়া হতো মাছ চাষের জন্য, তো সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে যেহেতু পাখিগুলো আসে এবং সেই কারণেই কিন্তু লিজ দেওয়াটি বন্ধ রয়েছে, জন্য কিন্তু আমরা গত কয়েক বছরে বেশ কিছু সংখ্যক পাখি কিন্তু বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ক্যাম্পাসের যে এই সাজ সেটি কিন্তু আসলে নতুন নয়, আমরা জানি যে শীতকালে জাহাঙ্গীরনগরের লেক কিন্তু অন্য ধরনের আবহ তৈরি করে এবং সেটি বলা চলে যে যান্ত্রিক যে নগর ঢাকা শহর, সেই শহরের পাশেই যে একটি ক্যাম্পাস এবং সবুজে সুশোভিত একটি ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে এই ধরনের লেকের জলে নানা জাতের যে পাখির কলতান সেটা কিন্তু এক ধরনের সৌন্দর্যের এক ধরনের আবহ তৈরি করে এবং সেটি দেখার জন্য কিন্তু অনেক মানুষ প্রতি বছরই কিন্তু এখানে ভিড় করেন। এবং আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে শীতের সকালে জলের উপর যে
কুয়াশার খেলা, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে হিমেল বাতাস এবং সেই বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়া, সেই বাতাসের সঙ্গে কিন্তু জীবন ধারণ করা, এই যে পাখিদের মিলন মেলা, সেটি আসলে অভূতপূর্ব। এবং আমাদের যে এই নাতিশীতোষ্ণ অঞ্চল, সেই অঞ্চলে মূলত প্রতি বছর এটি এসে থাকে এবং সেটি বলা চলে যে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে 1986 সাল থেকে কিন্তু এই পাখি মেলা আমরা বা পাখির যে আগমন সেটি কিন্তু ঘটছে এবং সেই থেকে শুরু করে কিন্তু প্রতি বছরই আমরা পাখির যে সমাগম সেটি লক্ষ্য করি এবং সেটি প্রতি বছরই উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে পরিবেশ যে সৌন্দর্য রয়েছে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, সেটি এক ধরনের কারণও কিন্তু অনেকেই বলছেন তেমনটি। যদিও আমরা অন্যান্য বছরগুলোতে দেখেছি যে সেখানে যে দর্শনার্থীরা ভিড় করেন তারা কিন্তু এক ধরনের সুখ সময় কাটাতে পারেন, কিন্তু এবার সেটি আসলে হওয়ার সম্ভাবনা কম রয়েছে, কারণ যেহেতু করোনা কাল চলছে আপনি জানেন সেটি, এবং সে কারণে ক্যাম্পাস বন্ধ রয়েছে। এবং আসলে এই যে ক্যাম্পাস বন্ধ এবং যে কারণে শিক্ষার্থীরা নেই, সেটি যেমন পাখির জন্য একদিক দিয়ে সুখকর হয়েছে, কিন্তু সেটি আসলে ভ্রমণ পিপাসু বা পাখি যারা ছবি তোলেন, ফটোগ্রাফার থেকে শুরু করে দর্শনার্থী, এদের জন্য কিন্তু এক ধরনের আসলে কষ্টদায়কের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা অনেকে ঢুকতে পারছে না ক্যাম্পাসে। এবং সেই জায়গা থেকে আপনাকে জানিয়ে রাখি যে পরিযায়ী এই পাখিরা আসলে সাইবেরিয়া থেকে হিমালয়ের হুপার থেকেই প্রতি বছরই আমাদের দেশে জড়ো হন এবং সেটি খালি জাহাঙ্গীরনগর না, আসলে চরাঞ্চলগুলোতে কিন্তু আমরা এমনটি দেখেছি। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এটি মূলত সকালে এবং সন্ধ্যায় যে পাখিদের মিলনমেলা সেটি কিন্তু অনেকটাই বাড়ে। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে সবশেষ খবর জাহাঙ্গীরনগর থেকে। ফয়সাল। আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, শুনছিলাম অতিথি পাখির কিচিরমিচির। সহকর্মী আতিকুর রহমান তমাল সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। কক্সবাজারে করোনার সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সব কটি পয়েন্টে অভিযান চালানো হয়। শুধু পর্যটক নয়, মাস্ক ব্যবহার নিয়ে অজুহাত রয়েছে ব্যবসায়ীদেরও। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন মৌসুমের শুরুতে প্রতিদিন ঢল নামছে হাজার হাজার পর্যটকের। হোটেল মোটেল, বারবিস দোকান, বালিয়াড়ি ও সৈকতে ভিড় করছেন পর্যটকরা, কিন্তু কেউ মানছেন না করোনার সতর্কতা। সৈকতে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তাও মানছেন না পর্যটকরা। মাস্ক তো আমরা পড়তেছি, একটু পানিতে নামছি সেই জন্য রেখে গেছিলাম নিচে আর কি। মাস্ক পরেন দিকে মাস্ক পরা ছিলাম, এই মাত্র ছবি উঠাবো তো এই জন্য খুলছি। একটু কথা বলতেছিলাম তো এই জন্য মাস্কটা একটু নিচে নামেছিলাম, খোলাইছিলাম। মাস্ক এটা এতক্ষণ দাওনি কেন? না নিয়েছিলাম, নেওয়ার পর পকড়া লাগছে আর কি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবার সৈকতে পর্যটক ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযানে নেমেছে প্রশাসন। প্রশাসনের অভিযানের সাথে সাথে পাল্টে যায় সৈকত এলাকার চিত্র। জরিমানার ভয়ে ধুম পড়ে মাস্ক কেনার। কাস্টমার কি সচেতন ছিল না, এখন ম্যাজিস্ট্রেট নামার পর অভিযান চালানোর পর মাস্ক নিচ্ছে সবাই 10 টাকা করে, প্রায় 100 পিসের মতো বিক্রি করছি, প্রায় 2 বাক্স অভিযান চালানোর পরে। আসলে জরিমানা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা, যাতে সবাই মাস্ক পরে পর্যটন এরিয়া পরিদর্শন করেন। মাস্ক ব্যবহার না করায় রোববার অভিযানে সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা পয়েন্টে 42টি মামলা সহ জরিমানা আদায় করা হয়েছে 6020 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ার মহাস্থানের পাইকারি সবজি বাজারে বেগুন ও কপি সহ বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে কেজি প্রতি দাম কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজিদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজেদ। ফয়সাল, আপনি জানেন যে বগুড়া সহ আশপাশে যে স্থানগুলো রয়েছে সে স্থানগুলোতে কিন্তু সবজি সরবরাহ বেড়েছে। হাট বাজারগুলোতে প্রচুর পরিমাণ সবজি আসতে শুরু করেছে এবং এরই মধ্যে কিন্তু দামটাও অনেক কমে আসছে। আজকে যদি আমি সবজি বাজারে কথা বলতে চাই, যে সকালবেলা যে সবজি বাজার, সে বাজারে যে টাকায় সবজি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে মূলা এখানে কিন্তু প্রায় অর্ধেক টাকা চলে আসছে, অর্থাৎ এখানে 6 থেকে 7 টাকা কেজি দরে মূলা বিক্রি হচ্ছে। আর কফি যদি বলি যে 80 টাকা যে কফির কেজি ছিল, সেই কফি কিন্তু আজকে 20 থেকে 25 টাকা কেজি দরে কফি নেমে এসছে এবং কাঁচা মরিচ এখানে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ যেটি পাতা পেঁয়াজ, সেই পাতা পেঁয়াজটা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। অর্থাৎ যেগুলো সবজি রয়েছে এই এলাকায়, যেগুলো সবজি উৎপাদিত হয়, সে প্রত্যেকটা সবজির দামই কিন্তু কমে আসছে। অর্থাৎ কৃষকের এখানে যখন সরবরাহটা বেশি হচ্ছে তখনই কিন্তু সবজির দামগুলো কমে আসছে। আর এখানে কৃষকরা যেটা বলছেন যে 3 দফা থেকে 4 দফা বন্যার যে ক্ষতিটা তারা
তারা হয়েছিল সেই ক্ষতিটা কাটিয়ে উঠে যখন তারা সবজি মোটামুটি ভালো দাম পাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু সবজির দামটা আরেক দফা কমে গেছে। অর্থাৎ তারা যে লাভের মুখগুলো দেখছিল সেই লাভের অঙ্কটা কিন্তু তাদের কাছ থেকে অনেক কমে আসছে এবং আস্তে আস্তে সবজির দাম কমে যাওয়ায় তারা যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সেই পরিমাণ লাভ তারা করতে পারছে না এবং প্রত্যেকটা সবজির দামই কিন্তু কমে আসছে। এখানে আজকে সকালবেলা যেখানে ভোরের যে সকালগুলো রয়েছে সে সকালে কিন্তু যে সবজিটা এখানে আসছে প্রচুর পরিমাণ সবজি আসছে। আজকে যদি আমি এখন একজন সবজি চাষির সঙ্গে কথা বলি, অর্থাৎ যে এখানে মূলা নিয়ে আসছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। তার কি পরিমাণ জমিতে আপনি মূলা চাষ করেছেন এবং কেমন লাভ হচ্ছে আপনার এবং কি পরিমাণ আপনাদের লাভ চলছে এখন? বর্তমানে যে বাজার মূল্য তাতে লাভ হচ্ছে না। গাড়ি ভাড়া এবং তুলানি খরচ দিয়ে 200 টাকা মনে টিকতেছে। 300 টাকা মন। আরেকজন মূলা চাষির কাছে যায় যে কত করে মূলা আজকে বিক্রি হচ্ছে আর কি? আজকাল বিক্রি হচ্ছে 200 টাকা মন, গাড়ি ভাড়া 50 টাকা, ধোয়া 50 টাকা দিয়ে 100 টাকা মন থাকে। এখানে যেটা মূলা চাষিরা বলছিলেন যে এখানে তাদের গাড়ি ভাড়া সহ বিভিন্ন যে খরচগুলো রয়েছে সে খরচ বাদে তাদের কিন্তু খুবই সামান্য এখানে তাদের লাভ টিকছে। অর্থাৎ যদি 200 টাকা মন বিক্রি করে, অর্থাৎ কেজি পড়ছে 5 টাকা কেজি দরে মূলা, এই মূলা বিক্রি করে তাদের কিন্তু তেমন লাভ টিকছে না। একইভাবে যদি কফির কথা আমি বলতে চাই, এখানে কফি কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু আজকে যে হাট রয়েছে সে হাটে কিন্তু তারা 20 থেকে 25 টাকা কেজি দরে কফি বিক্রি করছে, বাঁধাকপিও তাই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু কমে আসছে। আমি এখন একজন পাইকারি ক্রেতার কাছে জানতে চাই যে হঠাৎ করে এই দামটা কমে যাওয়ার কারণটা কি এবং তাদের কি পরিমাণ লাভ হচ্ছে এবং ঢাকাতে তারা লাভ কেমন পাচ্ছে? ভাই এখানে মূলার দাম এখন 200 টাকা, 200-র ওপর কিনলে মানে ধরা খাওয়া লাগবে। এখন ওখানে তো বাজার কম, 5 টাকা কেজি, 60 টাকা কেজি আজকে বাজারে শোনা যাচ্ছে। মালের দাম খুবই কমে গেছে। এখানে দাম বেশি কিনা হচ্ছিল, ওখানে যা বেশি বিক্রিটা হচ্ছিল, এখন কিন্তু তা হচ্ছে না। এখন মালের আমদানি বেশি, গোটা লাট খালি মূলই, কিন্তু আমরা কিনতে কিনতে মনে করে পিল দিয়ে ফেলে দেই, কিন্তু মূল্য ওরাই না হাটের থেকে। লাস্টে যায় মূল্য আজকে তো মনে হয় 100 টাকা মন আসতে পারে। আজকে এখানে পাইকারি যে এখানে ক্রেতা তিনি যেটা বলছেন যে সরবরাহ বৃদ্ধি হওয়ার জন্য তারা কিন্তু দামটা কম হচ্ছে এবং তাদের যে লাভ ঢাকাতে উনি বলছেন যে ঢাকাতে আজকে মূলা নাকি 7 থেকে 8 টাকা কেজি দরে মূলা ঢাকাতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যে পাইকারি ক্রেতা সেটা যারা বলছে যখনই এখানে সরবরাহ কম ছিল তখন তারা বেশি লাভ করতে পেরেছেন, এখন সরবরাহ বেশি হওয়ার কারণে তাদের লাভ অঙ্কটা কমে গেছে। আর এখানে আমি বলতে চাই যে এখানে যে কাঁচামরিচ আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 50-60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং প্রচুর পরিমাণ কাঁচামরিচ কিন্তু এই বগুড়াতে উৎপাদিত হয়েছে এবং এলসি অর্থাৎ ভারত থেকে এখানে কিন্তু কাঁচামরিচ এসেছে এবং দামটা কমে গেছে। এভাবে প্রত্যেকটা সবজির দামই কিন্তু কমে গেছে। আর এখানে কৃষক এবং পাইকারি ক্রেতারা যেটা বলছেন যে হাট ব্যবস্থাপনা, এখানে বারবারই বলা হচ্ছে একটা কথা, হাট ব্যবস্থাপনা কিন্তু এখানে ততটা ভালো না। এখানে যে পানির ব্যবস্থা, এখানে টয়লেটের ব্যবস্থা সহ যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো একেবারে ভালো না। কিন্তু পরিমাণটা একবারে বেশি না হচ্ছে, অর্থাৎ একটা ভ্যান যদি মূলা এখানে আনা হয় সেখানে প্রায় 100 টাকা করে তাদের টোল নেওয়া হচ্ছে। এইভাবে তাদের কিন্তু এভাবে হয়রানির শিকার হচ্ছে হাট ইজারাদার কর্তৃক। তো এই ছিল আমার কাছে বগুড়ার হাট বাজার থেকে সর্বশেষ। ফয়সাল, বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। ভ্যাকসিনের তৃতীয় ধাপে বাংলাদেশকে ট্রায়ালের প্রস্তাব দিয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, তৃতীয় ধাপে এগিয়ে থাকা সবগুলো ভ্যাকসিন দেশে ট্রায়ালের সুযোগ কাজে লাগানো দরকার। তবে সেক্ষেত্রে প্রথম 2 ধাপের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। রাশিদ লিমনের রিপোর্ট। আবারও করোনা ভ্যাকসিন ট্রায়ালে তৃতীয় ধাপে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। শনিবার চায়না এম্বাসির ডেপুটি চিফ হুয়ালং ইয়াং তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন দেশটির আনহুইজিফিং লংবং বায়োলজিক ফার্মেসি তাদের ভ্যাকসিন ZF2001 বাংলাদেশে তৃতীয় ধাপে ট্রায়ালে আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, সম্ভাব্য এগিয়ে সব অংশীজনের সঙ্গেই যোগাযোগ রেখে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে হবে, তাহলেই অংশীদারিত্ব মিলবে করোনা ভ্যাকসিনের। অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব অর্জন,
এই ভ্যাকসিন গবেষণায় 700 কোটি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশে যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিকের সেই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রাপ্যতা অধিকার জন্মাবে। বাংলাদেশ সরকার এবং যারা ভ্যাকসিন গবেষণার সামর্থ্য রাখে সেই প্রতিষ্ঠানগুলো খুবই দ্রুত পৃথিবীতে চলমান বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত হওয়া, এবারের কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। সেক্ষেত্রে আবার তড়িঘড়িও নয়, সিদ্ধান্ত নিতে হবে সুচিন্তিতভাবে। যারা এই বিষয়গুলো বিবেচনা করবেন তারা ফেজ 1 এবং ফেজ 2 যথেষ্ট যে ট্রায়াল রেজাল্ট আছে সেগুলোকে যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই যেন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ফেজ 3-তে অংশগ্রহণের জন্য তাদেরকে সুযোগ দেন। সংশ্লিষ্টরা বলছেন সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশে যদি এরকম কোনো প্রস্তাবনা আসে ফেজ 3 ট্রায়ালের, তাহলে বাংলাদেশ যেটা অবশ্যই সাড়া দেবে। যে ভলান্টিয়ারকে দেওয়া হবে সেই ভলান্টিয়ার যদি কোনো কারণে এই টিকার কারণে হোক অন্য কারণে হোক যদি অসুস্থ হয়ে পড়ে, তার পূর্ণ চিকিৎসা বিধান রাখার নিয়ম আছে। এর আগে চায়নার সিনোভ্যাককে ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়া হলেও নানা জটিলতায় তা আর আলোর মুখ দেখেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও ভিন্ন চিত্র মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দীর্ঘদিন যাবৎ গড় আক্রান্তের হার 200-র মতো। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক। এ অবস্থায় নড়ে চড়ে বসেছে কাতার প্রশাসন। প্রতিদিনই স্বাস্থ্যবিধি ভাঙার দায়ে অভিবাসী সহ স্থানীয় নাগরিকদের জেল ও জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে দীর্ঘদিন ধরেই স্বাভাবিক রয়েছে করোনা পরিস্থিতি। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানায় তাই চোখে পড়ছে উদাসীনতা। দেশটির সাধারণ নাগরিক ও অভিবাসীদের খামখেয়ালিপনায় নড়ে চড়ে বসেছে কাতার প্রশাসন। সম্প্রতি 1000-এর বেশি স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীকে করা হয়েছে জেল জরিমানা। এমন পরিস্থিতিতে প্রবাসীদেরকে রাস্তায় বের হলে মাস্ক পরিধান সহ অন্যান্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 1000-এর উপরও মানুষকে অ্যারেস্ট করছে কাতার সরকার এবং কি জেল জরিমানা দিছে। বাংলাদেশি সকল ভাইদের কাছে অনুরোধ, আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক এবং এটতেরা সফটওয়্যারটি নিয়ে বের হবেন এবং কাতার সরকারের সকল আইন কানুন মেনে চলবেন। কাতার সরকার করোনার জন্য দ্বিতীয় পর্যায় মোকাবেলার জন্য তারা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করতেছে। কোনো ব্যক্তি যেন মাস্ক ছাড়া বাইরে না যায়। কাতারে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 1,35,000-এর বেশি, আর 35 বাংলাদেশি সহ মারা গেছেন 236 জন। সময় সংবাদ, কাতার। করোনা সংকটে ফ্রান্সে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেশ জমজমাট অনলাইনে বেচাকেনা। একদিকে যেমন কর্মহীন মানুষ এই পেশায় যুক্ত হয়ে লাভবান হচ্ছেন আর্থিকভাবে, তেমনি সাধারণ মানুষও লকডাউনের কারণে বাইরে বের হতে না পারলেও অনলাইনে শপিংয়ের মাধ্যমে ঘরে বসেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। করোনা রুখতে দেশে দেশে জারি করা হয়েছে লকডাউন কিংবা কারফিউর মতো কঠিন পদক্ষেপ। আর এই সময়ে বন্ধ ছিল আক্রান্ত দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য নানা প্রতিষ্ঠানও। বিধিনিষেধের বেড়াজালে ফ্রান্সের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে কেনাবেচা বেশ জমজমাট বলেই জানা গেছে। ক্রেতা সাধারণ ঘরে বসে রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি টাটকা শাকসবজি, এমনকি প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও তারা এখন অর্ডার করতে পারছেন। এই ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তারা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আর ক্রেতারা জানিয়েছেন এতে করে তাদের সময় আর অর্থের সাশ্রয় হয়। বাংলাদেশি ভাইরা আছে, যাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা আমাদের সুযোগ সুবিধার জন্য অনলাইনের অনেক ফেসিলিটি দিয়ে রাখছে, সেখান থেকে আমরা সব কিছু পাইতেছি। প্যারিসের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, বাংলাদেশি মানুষ বসবাস করে, বিশেষ করে ওনাদেরকেই আমরা বাংলাদেশি প্রোডাক্টগুলা, বিশেষ করে সবজি, মাছ, মশলা, চাল, ডাল সব কিছু ওনাদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই সার্ভিস শুরু করা। এই প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তারা ক্রেতা আকৃষ্ট করে থাকেন। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার পক্ষে আবারও সাফাই গাইলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তিটিকে আবারও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন তিনি। রোববার ভার্চুয়াল G20 সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে
বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও G20 জোটকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা মহামারীর কারণে শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয় বিশ্বের উন্নত ২০ রাষ্ট্রের জোট G20 শীর্ষ সম্মেলন। রোববার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা। প্রথম দিনের সম্মেলনে বিশ্ব নেতাদের বক্তব্যে স্বভাবতই করোনা ইস্যু প্রাধান্য পেলেও দ্বিতীয় দিনের শুরুতেই অন্যান্য বিষয় ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে জলবায়ু পরিবর্তন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাখা বক্তব্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে আবারও সাফাই গান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তিটি প্রথম থেকেই ছিল একচোখা। মার্কিন শ্রমিকদের রক্ষা করতে আমি পক্ষপাত দুষ্ট ওই চুক্তি থেকে সরে গিয়েছি। এমন একটা চুক্তি কোনোভাবেই পরিবেশকে রক্ষা করতে পারবে না। এটা স্রেফ মার্কিন অর্থনীতিকে ধ্বংসের উদ্দেশ্যেই করা হয়েছিল। সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জলবায়ুর পরিবর্তন রুখতে সবার আগে প্রয়োজন ব্যক্তিগতভাবে সচেতন হওয়া। হিউম্যানিটি টু প্রসপার। সমগ্র মানবজাতির উন্নতি নির্ভর করে ব্যক্তিগত উৎকর্ষ সাধনের উপর। শ্রমিকের শ্রমকে কেবল উৎপাদনের হাতিয়ার হিসেবে না দেখে তার মানবিক মর্যাদাকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তন রুখতে হলে তাই নীরবে নয়, প্রয়োজন সমন্বিত কর্মপরিকল্পনা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, জলবায়ুর পরিবর্তন রোধে G20-কেই নেতৃত্ব দিতে হবে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ কনভেনশনের নীতিমালা মেনে চলতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে সহ আরো বেশ কয়েকজন বিশ্ব নেতা। আর এর মধ্য দিয়ে শেষ হয় দুদিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কাতার বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে কাতার সফরে গিয়েছেন বাংলাদেশ ফুটবল দল। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ দলের সকল খেলোয়াড় বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের চিকিৎসক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা বিধিনিষেধের কারণে 3 দিনের কোয়ারেন্টাইন শেষ করে মাঠের অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে কাতার সফরে আসা বাংলাদেশ ফুটবল দল। রোববার স্থানীয় সময় বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত দোহা খলিফা ফুটবল স্টেডিয়ামের পাশে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন জামাল ভূঁইয়ারা। কাতার সফরে এসে উৎফুল্ল লাল সবুজের প্রতিনিধি দল। প্রত্যাশা ম্যাচে ভালো ফলাফলের। কন্টিনিউ যদি আমরা করতে পারি এবং সবাই যদি সুস্থ থাকি এবং ভালো ট্রেনিং পরিবেশ, যেহেতু আমাদের কমিটমেন্ট আছে, আমরা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করব। এরকম পরিবেশে ট্রেনিং করতে পারাটা আমাদের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। আমরা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবো ইনশাআল্লাহ, মাঠে খুব ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করব। করোনা পরীক্ষায় ম্যানেজমেন্টের 2 সদস্য ছাড়া বাকি সবার ফলাফল এসেছে নেগেটিভ। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ না থাকলেও বর্তমানে আইসোলেশনে আছেন তারা। পরীক্ষার পর তাদের ফলাফল নেগেটিভ হলে আবার তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানান এই চিকিৎসক। আমাদের এয়ারপোর্টে 2বার RT-PCR টেস্ট করা হয়েছে ফর কোভিড-19। দুবারই আমরা নেগেটিভ হয়ে গেছি। যদিও ফার্স্ট টাইম আমাদের 2 জন পজিটিভ ছিল, তাদেরকে আমরা আইসোলেটেড করে রেখেছি। তারা সিমটম ফ্রি, তাদের কোনো সিমটম নাই। আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো আছেন। আমরা আরো 2 দিন পরে তাদের আবার টেস্ট করাবো। যদি নেগেটিভ আসে তারা তখন আমাদের সাথে মিশতে পারবে। এদিকে কাতারের বিপক্ষে ম্যাচের আগে দেশটির দ্বিতীয় বিভাগের 2 ফুটবল ক্লাবের বিপক্ষে 25 ও 28 নভেম্বর বাংলাদেশ 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানান দলের মিডিয়া অফিসার। 25 এবং 28 থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। একটা এই ফিল্ড 1-এ হবে, একটা ফিল্ড 2-তে হবে। একটা হলো আর্মি ফুটবল টিমের সাথে, অপরটি হলো লুসাল স্পোর্টস ক্লাবের সাথে। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। সময় সংবাদ, কাতার। বঙ্গবন্ধু টি-20 কাপ উপলক্ষে দ্বিতীয় দিনের দলীয় অনুশীলনে দুঃসংবাদ পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এ নিয়ে শঙ্কিত না হয়ে অভিজ্ঞতা নিয়ে ভালো ফলাফলের আশায় মোহাম্মদ আশরাফ আলীদিকে সাকিব মাহমুদুল্লাহকে একসঙ্গে পেয়ে অনুপ্রাণিত জেমকন গ্রুপ খুলনা। আর ফরচুন বরিশালের ব্যাটসম্যান সাইফ হাসানের মতে ফিল্ডিংটা ভালো করলেই জয়ের সম্ভাবনা বাড়বে।
ড্রাফটে প্রথম ডাকেই মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই অলরাউন্ডারের ওপর অগাধ আস্থা দলটার, অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে ঘিরেই অনিশ্চয়তা। অনুশীলনে ফুটবল খেলার সময় চোট পান, হাঁটতে বেশ অসুবিধা হওয়ায় উঠে যান মাঠ থেকেও। ক্র্যাচে ভর করেই উঠতে হয় টিম বাসে। ওয়ার্ম আপের সময় একটু ব্যথা পেয়েছে অ্যাঙ্কেলে, ফুটবলে ওয়ার্ম আপের সময় একটু ব্যথা পেয়েছিল। ফিজিওর কনসার্ন হলো যে এখন বলার মতো কোনো ইয়ে নাই যে কতটুকু কি, যখন প্র্যাকটিস আসবে তখন তো একটা ওর মুভমেন্ট বোঝা যাবে। সাইফুদ্দিনের চোটে বিপাকে পড়লেও বাকিদের ওপর আস্থা রয়েছে রাজশাহীর। অধিনায়ক তামিম ইকবালের কিছুটা আক্ষেপ থাকলেও সতীর্থদের ওপর আস্থা রাখতে চান ফরচুন বরিশালের অন্য ক্রিকেটাররা। যে কোনো ফর্মেটই আপনাকে এক্সপিরিয়েন্সটা খুব কাউন্ট হয়। আপনি যদি টোটাল টি-20 ফরম্যাটের খেলা দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যারা এক্সপিরিয়েন্স তারাই কিন্তু বেশি সাকসেসফুল। পুরো টিমটাই ব্যালেন্স একটা টিম করা হয়েছে। টি-20তে আমার মনে হয় ফিল্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ বেশ কিছু রান সেভ করলে আসলে আমরা আগে থাকতে পারবো। সো অ্যাজ আমরা খুব আমাদের টিমে বেশ কিছু ইয়াং প্লেয়ার আছে, তো আমার মনে হয় আমাদের ফিল্ডিং সাইডটা অনেক স্ট্রং হবে, সেটা অনেক ভাইটাল হবে আমাদের জন্য। সময় নষ্ট করেননি জেমকন খুলনার ক্রিকেটাররা। সকাল সকাল এসেই ব্যাটিং বোলিং সেরে নেন সাকিব মাহমুদুল্লাহরা। পঞ্চপাণ্ডবের দুজনকে একসঙ্গে পেয়ে বাড়তি উদ্যম কাজ করছে অন্যদের মাঝে। যে টিমে সাকিব আল হাসান আছে, রিয়াদ ভাই আছে, কায়েস ভাই আছে, তখন তো আসলে ভালো লাগা কাজ করেছেই বাড়তি। তো আশা করি তাদের সাথে খেলতে পেরে দারুণ কিছু জিনিস শিখবো এবং এগুলো ইউটিলাইজ করে ভালো কিছু করব। পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না কোনো দল। একাডেমি মাঠেই ছোটখাটো মিটিং সেরে নেয় বরিশাল। বেক্সিমকো ঢাকা ছিল খুব সিরিয়াস। দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। পাশের নেটে নাইম শেখকে বোলিং করেছেন স্পিনার নাইম হাসান। গাজী গ্রুপ চট্টগ্রাম মাঠ ছাড়ে সবার শেষে। করোনা আক্রান্ত মাহমুদুল হাসান জয় ছাড়া বাকিদের নিয়েই আপাতত প্ল্যান সাজাচ্ছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ব্যাটে হাতে ভক্তদের আর হতাশ করতে চান না, তাই নিজেকে নতুন করে চেনানোর প্রতিশ্রুতি দিয়েছেন এনামুল হক বিজয়। জন্মদিনে অন্য এক সাব্বির হওয়ার প্রত্যয় হার্ড হিটার সাব্বিরের। আর প্রেসিডেন্টস কাপে পারফরমেন্স ভালো না হলেও এবার স্বরূপে ফিরতে চান সৌম্য সরকার। বঙ্গবন্ধু টি-20 কাপের আগে নিজেদের পারফরমেন্স নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এই তিন ব্যাটসম্যান। সাব্বির রহমান ব্যাট হাতে স্কোরবোর্ডে ঝড় তোলার সামর্থ্যের জানান দিয়ে যিনি এসেছিলেন জাতীয় দলে। 2-4টে ম্যাচে প্রমাণও করেছেন নিজের যোগ্যতা। তবে মাঠের ব্যর্থতা আর মাঠের বাইরে নানা আচরণে বারবার সমালোচনার সৃষ্টি করে প্রায়শই শিরোনাম হয়েছেন। জন্মদিনে সেই সব কিছুকে পিছে ফেলে নতুন করে নিজেকে চেনাতে চান বেক্সিমকো ঢাকার এই ক্রিকেটার। স্টিল বলতে পারেন ম্যাচুরেড, সো চেষ্টা করছি লাস্ট 3-4 বছর যেটা ছিল না এখন হয়তো বা সেটা বুঝতে পারছি। ওয়েল ম্যাচুর মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে শান্তশিষ্ট বা একটু ওয়েল ম্যাচুরভাবে কাজ করা উচিত এবং সব কিছু মিলে চেষ্টা করবো ভালো মতো খেলার চেষ্টা করব। লক্ষ্যটা একই রকম আর এক প্রতিভাবান ওপেনার এনামুল হক বিজয়ের। জাতীয় দলে প্রায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন বছর 5 আগেও। আরও একবার ভেঙে গড়তে চান নিজেকে। আমার মতো করে আমি খেলতে চাই যেন টিমকে কিছু দিতে পারি এবং আসলেই আমিও খুবই এক্সাইটেড আসলে আমার নিজেরটা বেস্টটা দেয়ার। আসলে অনেক দিন ধরেই ওইরকমভাবে মেলে ধরতে পারছি না, অবশ্যই সত্যি। তো চেষ্টা করবো এই টুর্নামেন্টটাই আবার বিজয়কে ব্যাক করানোর। সাব্বির বিজয়দের তুলনায় খানিকটা জুনিয়র সৌম্য সরকার। টাইগারদের জার্সিতে এখনও নিয়মিত, তবে পারফরমেন্সে ধারাবাহিকতা অনুপস্থিত। সবশেষ প্রেসিডেন্ট কাপেও প্রত্যাশা আর প্রাপ্তির যোগ ঘটেনি। বঙ্গবন্ধু টি-20 কাপে মেটাতে চান সেই আক্ষেপ। যে কোনো টুর্নামেন্টেরই তো একটা লক্ষ্য থাকে, তো আমার নিজেরও একটা লক্ষ্য আছে। তো চেষ্টা করব যে ওই লক্ষ্যটা ফুলফিল করার এবং টিম হিসাবেও আমাদের এবছর অনেক ভালো হয়েছে। মঙ্গলবার ঢাকা রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-20 কাপের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। আগামী মাসে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। জানুয়ারিতে দলটির নির্ধারিত সফরের আগে বঙ্গবন্ধু টি-20 কাপ চলাকালীন বিসিবির কোভিড প্রোটোকল পর্যবেক্ষণ করবেন তারা, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এদিকে বঙ্গবন্ধু টি-20 কাপকে জাঁকজমকপূর্ণ করতে বিদেশি ধারাভাষ্যকার সহ নানা উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে বেশ কয়েকটি দেশে, তবে বাংলাদেশ এখনও অপেক্ষায়। জানুয়ারিতে আসার কথা আছে ওয়েস্ট ইন্ডিজ দলের, যে সফরের সূচি ও স্বাস্থ্যবিধিও এরই মধ্যে ক্যারিবিয়ান বোর্ডকে পাঠিয়েছে বিসিবি। তবে সফর চূড়ান্ত করার আগে সময় নিচ্ছে ক্যারিবিয়ান বোর্ড।
মঙ্গলবার শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ, যেখানে 5টি দল থাকবে বায়োসিকিউর বাবলে। ওয়েস্ট ইন্ডিজ দল সফরে আসার আগে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করতে আসবে তাদের প্রতিনিধি দল। বঙ্গবন্ধু টি-20 কাপ থেকে ধারণা নিবে ক্যারিবিয়ানরা। আমরা তাদের কাছে পজিটিভ রেসপন্সও পেয়েছি যে তারা আসতে পারে। তার আগে তবে একটা কন্ডিশন আছে, তারা একটা হেলথ ইন্সপেকশন টিম পাঠাবে বাংলাদেশে, এবং ইন্সপেকশন টিম তারা এখানে ইন্সপেক্ট করবে কীভাবে বায়োসিকিউর বাবল করা হয় বা হেলথ সেফটি কী আমরা মেজার নিচ্ছি। যদি আমরা অলরেডি তাদের একটা আমাদের হেলথ প্ল্যান পাঠিয়েছি, তো এরপরেও তারা এখানে এসে দেখবে, নিজেরা সরজমিনে এসে এটা দেখবে। গুঞ্জন আছে সিরিজের 2 টেস্ট থেকে একটি কমিয়ে আনতে চায় সফরকারী দল। এখনো কিছু চূড়ান্ত না হলেও এই বোর্ড পরিচালক ইঙ্গিত দিলেন তাদের শর্তে রাজি হওয়ার। বলছেন তারা একটু কমিয়ে নিয়ে আসার জন্য, এটা হতে পারে, কোনো কিছু অ্যাকচুয়ালি এখন অফিসিয়ালি হয়নি, বাট কমতে পারে। বিপিএল এর আদলেই মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। এবারের আসরে নেই বিদেশি ক্রিকেটার, তবে শেষ মুহূর্তে যোগ হয়েছেন বিদেশিরা। তবে তারা খেলোয়াড় না, দিবেন ধারাভাষ্য। আসর সফল করতে সাধ্যমতো সব চেষ্টাই করছে ক্রিকেট বোর্ড। কমেন্টেটর আমরা চাচ্ছিলাম এটাকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে দেশি কমেন্টেটরও থাকছে, তার সাথে বিদেশি কমেন্টেটর আগের মতো 5-6 জন হয়তো আসতে পারবে না, সবাই অ্যাভেলেবল না, তো 3-4 জন আছে যারা এখানে আসার সুযোগ আছে, তারা আসবে হয়তো। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের প্রাইজ মানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইল শহরের আউটার স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাদের তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাদের, এই টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন কিন্তু আবারও সরবরাহ হয়ে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভোর হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে টাঙ্গাইলের যে ক্রিকেট খেলোয়াড় রয়েছে, ক্রিকেট প্রশিক্ষণার্থী রয়েছে, তারা কিন্তু এখানে এসেছেন। এসেই তারা কিন্তু এই যে ক্রিকেট প্রশিক্ষণের তারা প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন। সেই অনুশীলনের মাধ্যমে কিন্তু তারা আবারও শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন যে এই যে তারা দীর্ঘদিন যে এই করোনা পরিস্থিতির কারণে তারা ঘরে বসেছিল, তারা আসলে তেমন কোনো সুযোগ পায়নি, ঘরে বসে খুব একটা অনুশীলনও করতে পারেনি, যেই কারণে তারা এই যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই আবারও তারা এই যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। টাঙ্গাইলে বেশ কিছু ক্রিকেট কোচিং রয়েছে। ক্রিকেট কোচিংয়ের আওতাধীন প্রায় 5 শতাধিক ক্রিকেট প্রশিক্ষণার্থী রয়েছেন। তারা কিন্তু আবার নতুন করে এই যে শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করছেন। তারা কিন্তু এই যে সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করে তারা কিন্তু শারীরিক ফিটনেস শুরু করেছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের টাঙ্গাইল ক্রিকেটাঙ্গনে কিন্তু এই যে অনেক শিশু ক্রিকেটার রয়েছে, প্রশিক্ষণার্থী রয়েছে, তারা কিন্তু এই যে ভোরের আলো ফোটার সাথে সাথেই তাদের অভিভাবকদের সাথে নিয়ে কিন্তু তারা এই যে ক্রিকেট প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন। এই টাঙ্গাইলের যে কোচিং রয়েছে, ক্রিকেট কোচিং রয়েছে, আমাদের এখানে যে ক্রিকেট প্রশিক্ষণার্থে এবং প্রশিক্ষক রয়েছে ইসলাম হোসেন, উনি কিন্তু প্রশিক্ষণে ব্যাপকভাবে সময় দিয়েছেন এবং উনি দীর্ঘদিন যাবৎ এই ক্রিকেটের সাথে সম্পৃক্ত। সেই ক্রিকেটের সে কারিগর বলা চলে। সেই ক্রিকেটের প্রতিনিয়ত সে প্র্যাকটিস করাচ্ছেন এবং তার অধীনে কিন্তু প্রায় 250 থেকে 350 প্রশিক্ষণার্থী রয়েছে, ক্রিকেট প্রশিক্ষণার্থী। তারা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করছেন। বলা যায় যে প্রতিদিন তারা এই 1 থেকে 150 পরিমাণ প্রশিক্ষণার্থী কিন্তু এখানে প্রশিক্ষণ করিয়ে থাকেন, যেই কারণে এই যে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছেলে মেয়ে এবং শিশু কিশোর সব বয়সীর প্রশিক্ষণার্থী কিন্তু এখানে রয়েছে। তারা নিয়মিত প্রশিক্ষণ করছে। সকালের ভোরের আলো ফোটার সাথে সাথে তারা যেভাবে প্রশিক্ষণ করছেন, আবার বিকেল 4টার পর থেকেই কিন্তু তারা প্রশিক্ষণে ব্যস্ত হয়ে পড়েন, তারা নিয়মিত প্র্যাকটিস করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু ঢাকায় যে বিভিন্ন লিগ রয়েছে সেই লিগে কিন্তু তারা চান্স পেয়ে থাকেন। ফার্স্ট ডিভিশন
ডিভিশনে তারা খেলে থাকেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তাদের কিছু অভিযোগ রয়েছে। আমি কথা বলেছিলাম ক্রিকেট কোচিংয়ের যে প্রশিক্ষক রয়েছে এবং নারী ফুটবলারের যে প্রশিক্ষক রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। সে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে টাঙ্গাইলে প্রচুর পরিমাণে উদীয়মান খেলোয়াড় রয়েছে, কিন্তু তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণের সুযোগ সুবিধা নেই, যে কারণে কিন্তু তারা আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে। আর অন্য একটি বিষয় যেটি জানিয়েছে যে টাঙ্গাইল ক্রিকেট প্রশিক্ষণে প্রচুর পরিমাণে ভালো খেলোয়াড় থাকার পরেও কিছু এই ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে রয়েছে প্রশিক্ষক রয়েছে তার কিছু নীতিগত কিছু বিষয়ের কারণে কিন্তু অনেকেই ভালো খেলা সত্ত্বেও বা ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও তারা সুযোগ পাচ্ছে না এবং জেলা ক্রীড়া সংস্থা যে রয়েছে সেই জেলা ক্রীড়া সংস্থা কিন্তু তাদেরকে সেই পরিমাণে সাপোর্ট দিচ্ছে না, যেই কারণে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যদি ওই ধরনের সুযোগ সুবিধা পায়, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল নারী ফুটবলারদের জন্য যদি প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের সাপোর্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ভালো মানের ক্রিকেটার এবং ভালো মানের ফুটবলার কিন্তু তারা তৈরি করতে পারবে। তারা আমাদেরকে জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা এবং পর্যাপ্ত পরিমাণে যদি তাদেরকে এই ধরনের সাপোর্ট দেওয়া হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এবং যে উদীয়মান খেলোয়াড় রয়েছে ক্রিকেট খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড়দের যদি তাদেরকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা এবং সাপোর্ট দেওয়া হয় এবং খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে জায়গা দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এই ভালো মানের ক্রিকেটার এবং ফুটবলার কিন্তু তারা দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের ক্রীড়া সংস্থা বা এই যে ক্রিকেট অনুশীলনের বিস্তারিত। টাঙ্গাইলের আউটার স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। নীলফামারীর সৈয়দপুরে ক্রিকেটের জন্য নেই কোনো স্থায়ী পরিকল্পনা। উপজেলা ক্রীড়া সংস্থা বা সরকারি কোনো রকম সাহায্য ছাড়াই ক্রিকেট ক্লাবগুলো নিজেদের অর্থায়নে ও ক্রিকেটারদের সহযোগিতায় নতুন ক্রিকেট প্রতিভা অন্বেষণে শুরু করেছিল সৈয়দপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ। রোববার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নীলফামারী থেকে সাকির হোসেন বাদরের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশের মতো ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে নীলফামারীর সৈয়দপুরেও। তাই তো ক্রিকেটের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকার পরও ক্রিকেট নিয়ে ব্যাপক এই আয়োজন। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও সৈয়দপুর থেকে বেশ কিছু ভালো ক্রিকেটার তৈরি হয়েছে, যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত অংশগ্রহণ করে। নির্দিষ্ট ক্রিকেট মাঠ না থাকায় এই লিগ আয়োজনের জন্য আয়োজকদের ফুটবল মাঠের ঘাস কেটে নতুন পিচ তৈরি করতে হয়েছে। স্থায়ী পিচ না থাকায় প্র্যাকটিস পিচ তৈরির জন্য মাঠ কর্মকর্তাদের অনুমতি পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। সাবেক ক্রিকেটারদের মধ্যে যারা এখানে নিয়মিত ক্লাবগুলোতে প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থাও করা হয় না। লিগে অংশগ্রহণকারী ক্রিকেটাররা জানান, এই খেলার মাধ্যমে ক্রিকেটারদের সামনে নতুন সুযোগ তৈরি হবে ভালো প্ল্যাটফর্ম পাওয়ার। টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল আমাদের এজ লেভেলের প্লেয়ার 16, 18, 20 যেন রংপুর বিভাগ, তারপর রাজশাহী বিভাগ ঢাকা লিগে যেন খেলতে পারে। এই জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যারা যত ম্যাচ খেলবে তারা অত এক্সপিরিয়েন্স হবে, খেলতে ভালো পারবে। কিছু উদয়মান প্লেয়ার এই টুর্নামেন্টের মাঝখান থেকে আমরা পেয়েছি, যেরকম একটা লেগ স্পিনার ছোট ভাই আছে লিখন, খুব সুন্দর বোলিং করেছে, এজ লেভেলের প্লেয়ার। আমাদের টিমে সাহেব আছে, লেফট আর্ম স্পিনার, সে অনেক সুন্দর বোলিং করে থাকে। আমরা টুর্নামেন্ট কমিটির কাছে আহ্বান এটাই যে এর পরবর্তীতে আরও এরকম টুর্নামেন্ট যদি আপনারা করেন তাহলে সৈয়দপুর থেকে ইনশাআল্লাহ ন্যাশনাল লেভেল পর্যন্ত অনেক ভালো উদয়মান ছোট ক্রিকেটার, খুদে ক্রিকেটার বের হয়ে আসবে। এই ধরনের টুর্নামেন্ট যদি রেগুলার হয় তাহলে তারা রেগুলার খেলার মধ্যে থাকবে এবং তারা নিজেদের পারফরমেন্স করলে নিজেরাও উৎসাহ পাবে এবং উপরে ওঠার জন্য তাদের সহায়ক হবে এই ধরনের টুর্নামেন্ট। এদিকে এমন লিগ থেকে ভবিষ্যতে বেশ কিছু বয়সভিত্তিক ক্রিকেটার বেরিয়ে আসবে বলে জানান লিগ কমিটির এই কর্মকর্তা। অনেক উদীয়মান প্লেয়ার, অনেক ভালো খেলোয়াড় এসেছেন এবং আশা করি তারা বিভিন্ন আপনার এজ লেভেলে যারা ঢাকায় ভালো সফল একটা সুনাম করবে। ফাইনাল খেলায় টস জিতে ব্যাট করতে নেমে সৈয়দপুর রয়্যাল স্ট্রাইকার্স সব উইকেট হারিয়ে 152 রান করে। জবাবে সৈয়দপুর ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে 35 ওভারে সবকটি উইকেট হারিয়ে 116 রানে গুটিয়ে যায়। তাতে 36 রানের জয়ে চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর রয়্যাল স্ট্রাইকার্স।
সময় সংবাদ, নীলফামারী। বুঝতে শেখার পর ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন যখন অনেকের, তখন সুরের সাধনায় মত্ত এক শৈশব। শৈশবেই মাসির মোহনীয় সুরে শ্রোতাদের মুগ্ধ করছে দরিদ্র পরিবহন শ্রমিকের সন্তান নন্দিনী। গাইবান্ধা থেকে এই বংশীবাদক অষ্টম শ্রেণীর ছাত্রীর গল্প জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন আতাউল হক সাগর। কুমারী নন্দিনী রানী, বাঁশি তার নেশা, বাঁশিতেই ধ্যান জ্ঞান। তাই সুযোগ পেলে সঙ্গী বাঁশি নিয়ে বেরিয়ে পড়ে মাঠে ঘাটে। নন্দিনীর বাঁশির সুরের সাথে গ্রামীণ প্রকৃতির যেন গভীর মিতালি। আকাশ বাতাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার বাঁশির মোহনীয় সুর। আর এই বাঁশি নিয়েই আকাশ ছোঁয়া স্বপ্ন নন্দিনীর। বাঁশির সুর আছে, সে সুরটা আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা আমি একদিন বড় হবো বাঁশি নিয়ে, যে স্যারেরও আশীর্বাদ আছে, আমার বাবা মার আশীর্বাদ। গাইবান্ধার মেয়ে নন্দিনীর বেড়ে ওঠা সাদুল্লাপুরের ধাপের হাটে। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি দুর্বলতা। তার বাঁশিতে শান দেওয়ার দায়িত্ব নেন স্থানীয় সঙ্গীত শিক্ষক প্রদীপ কুমার বাবুল। স্বপ্ন থাকলেও সাধ্য নেই পরিবারের, একমত তার শিক্ষকও। আমার মেয়ে অনেক বড় হবে এই স্বপ্নটা দেখি, কিন্তু আমরা সেটা করতে পারছি না। মিউজিকে মাস্টার্স বা আরো বড় কিছু করুক, এটা আমার আশা একান্ত স্যার হিসেবে। সুর ও সংস্কৃতি রক্ষায় সবাইকে নন্দিনীদের পাশে দাঁড়ানো প্রয়োজন বলছেন সংস্কৃতিজনরা। প্রত্যন্ত অঞ্চলে এরকম নন্দিনী রানীরা পড়ে আছে, তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি মানুষের সামনে, তাহলে এখানে আমরা আমাদের শ্যামল বাংলাকেই খুঁজে পাবো। পরিবহন শ্রমিক বিপ্লব চন্দ্রের 3 কন্যার সবার বড় নন্দিনী। তার বাঁশির সুর নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয় করলেও বংশীবাদক নন্দিনীর নেই কোনো মোবাইল, নেই ভালো একটি বাঁশিও। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 46%। আইসোলেশন নিশ্চিত না করলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ জুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতালিতে চলতি মাসে মারা গেছেন 11,000-এর বেশি। কারফিউ সহ নানা বিধিনিষেধে সংক্রমণ ঠেকানোর চেষ্টা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।